বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের কর্মীরা জনপ্রিয় এই অভিনেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে বিএফডিসিতে নায়করাজ রাজ্জাকের প্রথম নামাজে জানাজা হয়। সেখানে অংশ নেন চলচ্চিত্র অঙ্গনের কর্মীরা। এখানেও নায়করাজের দীর্ঘদিনের সহকর্মী ও অনুজরা শ্রদ্ধা জানিয়েছেন এই কিংবদন্তিকে। বিকেল ৩টার পর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে নায়করাজকে। সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ নানা রোগে ভুগছিলেন তিনি। উনি নেই, এটা ঠিক ভাবতে পারছি না। এইভাবে হঠাৎ করে যে উনি আমাদের ছেলে চলে যাবেন, এটা আমি কল্পনাও করিনি। আমি রাজ্জাক ভাইয়ের সাথে 35টা ছবিতে নায়িকা হিসাবে কাজ করেছি। আমার আজকে নায়িকা হওয়ার জীবনে রাজ্জাক ভাইয়ের অনেক অবদান। এই শিল্পী কাজ করতো, সবাইকে সে সাহায্য করতেন, সবাইকে চাইতেন, সবাই বড়, সবাইকে সম্মান দিত। আশা করি রাজ্জাকের এই দেয়া উপদেশ নয়, তার কর্মই আমাদেরকে উপদেশ দিয়েছে। সেই উপদেশটা আমরা স্মরণ করব, তাকে ভালোবাসবো। দেশবাসী যেন দোয়া করে তার আত্মার মাগফিরাত কামনা করে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন নায়করাজ রাজ্জাককে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী ফারাবি হাফিজের কাছে। তমালকে ধন্যবাদ। তমাল, যেটা জানাচ্ছিলেন নায়করাজ রাজ্জাক, আপনারা জানেন গত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ চলচ্চিত্রের অভিভাবক। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বিকেল ৩টার সময় আজাদ মসজিদে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। নাহিদ হোসেনের কাছে আমরা যেতে চাই। নাহিদ হোসেন, যদি শুনতে পারেন আপনি একটু আপডেটটা আমাদেরকে জানাবেন, এখন কি হচ্ছে, আনুষ্ঠানিকতা কি? ফারাবি, আসলে শেষ আপডেট তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নায়করাজ রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যে শ্রদ্ধা নিবেদনের আয়োজন ছিল এবং এখান থেকে এই মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হবে আমি যতদূর জানতে পেরেছি গুলশান আজাদ মসজিদে। তবে সেটি হওয়ার কথা ছিল ৩টায়। তার আগে কোথাও তার মরদেহ রাখা হবে কিনা কিংবা অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা সেটি এখনো নিশ্চিত নই। তবে এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এরই মধ্যে যে মঞ্চে নায়করাজের মরদেহ রাখা হয়েছিল শ্রদ্ধা নিবেদনের জন্য, সেখান থেকে তার মরদেহটি নামানো হয়েছে এবং যে অ্যাম্বুলেন্সটিতে করে নিয়ে আসা হয়েছিল তার মরদেহ, সেই অ্যাম্বুলেন্সটিতে তোলা হয়েছে। এখান থেকে তার মরদেহ যখন রাখা হয়েছিল তারপর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তার সাথে আপামর মানুষ যাদের ভালোবাসায় 5 দশক ধরে নায়ক রাজ হয়ে উঠেছিলেন চিত্রনায়ক রাজ্জাক, তাদের সর্বস্তরের, সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষের শেষ শ্রদ্ধা, শেষ বিদায় নিয়ে তিনি তার মরদেহ এই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছে। তার আগে আপনারা জানেন নিশ্চয়ই এফডিসি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, শেষবারের মতো নায়ক রাজ সেখানে গিয়েছিলেন, তবে নিথর দেহে। সেই এক অর্থে নায়কদের রাজা হয়ে এই সেলুলয়েড দাপিয়ে বেরিয়েছেন। নায়ক চরিত্র থেকে চরিত্রাভিনেতা পর্যন্ত যত চরিত্র অভিনয় করেছেন সেখানেও তার অবদানের কোনো কমতি নেই। তার সেই মুন্সিয়ানার ছাপ পর্দা জুড়েই ছিল। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন আপাদমস্তক চলচ্চিত্রের মানুষ এবং চলচ্চিত্রের মানুষ হয়েই নায়করাজের এই প্রস্থান। নায়করাজকে শেষ বিদায় জানানোর জন্য সরকারের মন্ত্রীরা এসেছিলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাণিজ্য মন্ত্রী এসেছিলেন তোফায়েল আহমেদ, এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এসেছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, জাসাস জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নায়ক উজ্জ্বল এসেছিলেন
তার সহকর্মীরা এফডিসিতে গিয়েছেন এবং সব স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি একটু আগেই বেরিয়ে গেল এবং পূর্ব নির্ধারিত যে পরিকল্পনা তা অনুযায়ী বিকেল 3টায় গুলশান আজাদ মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রথমটি হয়েছিল এফডিসিতে এবং গুলশানের আজাদ মসজিদের দ্বিতীয় নামাজে জানাজার পর তার মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে। ফরাবি, নাহিদ হোসেন, নিশ্চয়ই আপডেটটা আপনার কাছ থেকে আরো জানতে পারবো যে এখন ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। 3টায় আজাদ মসজিদে যদি ঠিক টাইমে জানাজা অনুষ্ঠিত হতে হয় তাহলে এই জায়গা থেকে সম্ভবত ওই পরিকল্পনা করেই বের হয়ে যাওয়া হয়েছে। আপনার কাছ থেকে পরবর্তীতে আপডেটটা আমরা জানতে চাইবো। নাহিদ হোসেন আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে নায়ক রাজ্জাক তিনি রাজ করিয়ে বেরিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রে। তার জন্ম হচ্ছে 1942 সালের 23 জানুয়ারি এবং ঢাকায় চলে আসেন 1964 সালে। এবং তারপর থেকে আপনারা জানেন বাংলাদেশের চলচ্চিত্র শিশুকাল থেকে একটি পরিণত জায়গায় পৌঁছে দেন এই মানুষটা। বাংলাদেশের ঘরের মানুষ, বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন কাঁদছে শুধুমাত্র এই মানুষটার জন্য। ঘরের মানুষ হতে পেরেছিলেন যে কারণে, যেভাবে তার উত্থান, সেই ছোট্ট একটি স্টোরির মাধ্যমে দেখে আসি আমরা। বড় পুরস্কার হচ্ছে এই দেশের মানুষ। আবার এর থেকে বড় পুরস্কার আমার মনে হয় কোনো শিল্পীর আর দরকার নেই। 5 দশকের ক্যারিয়ারে যার এত এত খ্যাতি সম্মান, সেই নায়করাজ রাজ্জাকের কাছে এদেশের মানুষের ভালোবাসাটাই বড্ড দামি। তো তাকে শ্রদ্ধা করে আমার। জন্ম 1942 সালের 23 জানুয়ারি কলকাতার পশ্চিমবঙ্গের নাকতলায়। 50 দশকে দাঙ্গার কারণে সপরিবারে চলে আসেন এই বাংলায়। আমাকে কিছু বলতেই হয়। 1964 সালে জহিরান পরিচালিত বেহুলা ছবির মাধ্যমে ঢাকায় সিনেমায় অভিষেক রাজ্জাকের। এরপর শুধুই ছুটে চলা আনোয়ারা, জীবন থেকে নেয়া, ময়নামতির মতো ছবির সাফল্যের গল্প। দুঃখ করো না বন্ধু তোমরা যদি না পারি, আগেকার সেই সুরে সুরে গাইতে আমার গান। প্রশ্ন করো না হৃদয় জুড়ে কোন অভিমান। চলচ্চিত্র জগতে পা দিয়ে মাত্র 8 বছরেই শতাধিক ছবির মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। তার 101তম ছবি প্রতিনিধি 1972 সালে মুক্তির পর পরিচিতি পান নায়করাজ হিসেবে। আমার একজন শুভাকাঙ্ক্ষীর জন্য। কে সে? যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। জানেন, শাড়ি কিনতে গিয়ে মহা ঝামেলায় পড়েছিলাম। 1964 থেকে 90 কেন্দ্রীয় চরিত্র বা নায়ক হিসেবে সিনেমায় অভিনয় করেন টানা 26 বছর। মাঝে বছর 5 বিরতি দিয়ে আবারও ফেরেন রূপালী পর্দায়। এবার নায়কের বদলে বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করেন রাজ্জাক। মনে রাখিস আমি তোদের বাবা এখনো বেঁচে আছি। ও না না, আমি তো তোদের বাবা নই, আমি তো তোদের চাকর। কিংবদন্তি এই অভিনেতা প্রযোজক হিসেবেও ছিলেন সফল। 1972 করেন রাজলক্ষ্মী প্রযোজনা সংস্থা। তৈরি করেন দেশের প্রথম অ্যাকশন চলচ্চিত্র রংবাজ। এই প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয় 22টি ছবি। আমি কারো জন্যে পথ চেরাবো, আমার কি দায় পড়েছে। আমার অনেক কাজ ছিল তাই তো আসতে দেরি হয়েছে, কিছু মনে করো না। শুধুই কি প্রযোজনা, সমান তালে চলে পরিচালনাও। 1975 অনন্ত প্রেম দিয়ে যার শুরু। শেষ ছবি আয়না কাহিনী মুক্তি পায় 2014-তে। সব মিলিয়ে 20টি ছবি পরিচালনা করেছেন নায়করাজ রাজ্জাক। তুমি এই বয়সে যা কাজ করো না, আমরা জীবনেও করতে পারবো না। তারপর আসলেই বাবা তুমি একটু জিনিয়াস। তার পদচিহ্ন অনুসরণ করেন দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট। দুজনেই অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। না পারলে মাথা নিচু করে ছেলের হাত ধরে এখান থেকে চলে যান। এই কিংবদন্তির প্রস্থানে ঢাকায় সিনেমা যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। নাজমুল আলম রানা, চ্যানেল 24। আপনাকে হারিয়ে নায়করাজ রাজ্জাক রাজ্জাক মানুষ হারিয়েছে তাদের আপনজনকে, তাদের ঘরের মানুষকে। এই জন্য কাঁদছে কোটি কোটি চোখ। আপাতত এই ছিল আমার কাছে নায়করাজ রাজ্জাককে নিয়ে আপডেট।